আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা অপুষ্পক উদ্ভিদের সমাঙ্গবর্গীয় উদ্ভিদ পর্যন্ত অর্থাৎ 14 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মশবর্গীয় উদ্ভিদ থেকে শুরু করব। তো মশবর্গীয় উদ্ভিদ কারা? এদের দেহে কাণ্ড ও পাতা বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। তাহলে মশের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের মূল নেই। মূলের পরিবর্তে এদের কি রয়েছে? রাইজোয়েট নামক দেখো সূত্রাকার অঙ্গ থাকে। তার মানে এখানে কোশ্চেন আসতে পারে যে কাদের রাইজোয়েট নামক সূত্রাকার অঙ্গ থাকে। সো সেটা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদের। সাধারণত এরা পুরানো ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, ঠিক আছে, যেমন বায়াম। সো মনে রাখবা, মশবর্গীয় উদ্ভিদ দেখবা যে তোমরা অনেক সময় দেওয়ালের ভিতরে দেখবা যে সবুজ সবুজ আস্তর করে করে জন্মাচ্ছে, যেগুলো তোমরা হাত দিয়ে অনেক সময় উঠাতে পারো। সো এইগুলো বেসিক্যালি কি? মশবর্গীয় উদ্ভিদ। ফানবর্গীয় উদ্ভিদটা কি তাহলে? ফানবর্গীয় উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। সো মুখস্থ রাখবা। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলীর মতো থাকে। বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন হচ্ছে ট্যারিস। সো এই যে দেখো মশবর্গীয় উদ্ভিদ বায়াম, আর আমাদের এই যে ট্যারিস, এটাও কিন্তু আমরা দেখতে পাই, খুবই পরিচিত। সো এরপরে আমরা সপুষ্পক উদ্ভিদ খেয়াল করব। উদ্ভিদের মানে ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক এই দুই ভাগে বিভক্ত করা হয়। যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। যেসব উদ্ভিদের বেসিক্যালি কি ফুল উৎপন্ন হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের দেহে সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতা বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন এবং প্রক্রিয়া এদের বংশবিস্তার ঘটে। জীবের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদ আবার নগ্নবীজি, অর্থাৎ এদেরকে নগ্নবীজি এবং আবৃতবীজি এই দুই ভাগে ভাগ করা যায়। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। তার মানে নগ্নবীজি উদ্ভিদের কি ফুলে গর্ভাশয় থাকে না, তাই এদের ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ সাইকাস, পাইনাস ইত্যাদি। আর আবৃতবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় এরা ফল উৎপন্ন হয় এবং বীজে আবৃত থাকে, যেমন আম, জাম, সুপারি ইত্যাদি। তার মানে আম, জাম, সুপারি এরা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, কথা মনে রাখো। আর নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে সাইকাস ও পাইনাস। সো তোমরা দেখতে পাচ্ছ নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ। আবৃতবীজি উদ্ভিদের সাথে আমরা বেশি পরিচিত। এরপর আমরা শিখব রাজ্য 5, অ্যানিমেলিয়া, মানে প্রাণী জগৎ যেটা। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না। জানো, আমরা সকলেই জানি যে প্রাণী জগতের যে কোষ রয়েছে সেই কোষে কিন্তু কোষপ্রাচীর থাকে না। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিক থাকে না, কারণ প্লাস্টিক থাকলে নিজের খাদ্য নিজেরাই প্রাণীরা তৈরি করতে পারতো। তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। এরপর দেখো প্রাণী জগৎকে আবার নানা ভাগে ভাগ করা যায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা যায়: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী। মাছ, ব্যাঙ, পাখি, তারপর হচ্ছে টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নেই। তাহলে আমাদের মুখস্থ করতে হবে যে কোনগুলোর মেরুদণ্ড রয়েছে আর কোনগুলোর মেরুদণ্ড নেই। সো অমেরুদণ্ডী প্রাণী আমরা সবাই দেখি এবং এটার বৈশিষ্ট্যগুলো আমরা শিখব। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে বা যা পুঞ্জাক্ষী। এদের লেজ নেই। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুব ছোট হয়, এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী। কেঁচো, জোঁক একদল অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহে অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী, এদের দেহে খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহে সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে। মাংসালো পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীর পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। তো একটা কোশ্চেন আসতে পারে যে কোন শ্রেণীর প্রাণীদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। আর পতঙ্গ কারা? প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি। সো অমেরুদণ্ডী প্রাণীর এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবা, কারণ এগুলো দিয়ে চিত্র দিয়ে কিন্তু চলে আসবে সৃজনশীল। এবার হচ্ছে দেখো, হ্যাঁ আমরা দেখি যে এদের দেহে তিনটি অংশে বিভক্ত। কাদের দেহ? যে আমরা যে পতঙ্গ বললাম, সেই পতঙ্গের ভিতরে রয়েছে মস্তক, বক্ষ, উদর। এদের সন্ধিযুক্ত পা এবং পুঞ্জাকি থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে, এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে, যেমন উই পোকা, তারপর হচ্ছে লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি।
এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অনেক অংশ থাকে। তারা মাছ ও সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। জেলি মাছ, প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতরে একটা ফাঁপা গহ্বর বা সিলেন্ট্রন থাকে। ঠিক আছে, মনে রাখবা যে সিলেন্ট্রন থাকে হচ্ছে কাদের, এই যে আমরা জেলি মাছ এবং প্রবাল কীট বললাম সেটা। এদের দেহে একটিমাত্র ছিদ্র থাকে, এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে আবার বজ্র পদার্থ বের করে দেয়। এবার আসলে মেরুদণ্ডী প্রাণী আমরা শিখে নিই। এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতরে কঙ্কাল থাকে। মেরুদণ্ডী প্রাণীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে। যেমন আমরা মানুষ মেরুদণ্ডী প্রাণী, আমাদের ভিতরে কঙ্কাল রয়েছে, আমরা সবাই জানি। পাখনা বা 2 জোড়া পা থাকে এদের। তারপর হচ্ছে চোখ সরল প্রকৃতির থাকে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এটা কিন্তু একটা খুব গুড কোশ্চেন, হ্যাঁ, যে মেরুদণ্ডী প্রাণীর কি কমন একটা অংশ থাকে, সেটা হচ্ছে লেজ, যা শুধুমাত্র মানুষের থাকে না। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, যেটা মানুষও চালায়। মেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, আর যত মাছ আছে সবগুলোকে আমরা মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী বলি। এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছ আইস থাকে, মাছে দেখবা আইস থাকে, ঠিক আছে, এবং ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো আইস থাকে না, যেমন হচ্ছে মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন মাছে আইস থাকে আর কোন মাছে আইস থাকে না। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। তারপর দেখো ব্যাঙ উভয়চর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। তাহলে ব্যাঙকে কেন উভয়চর প্রাণী বলা হয়? কারণ এদের জীবনে কিছু সময় ডাঙায় বাস করে এবং কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে, পায়ের আঙুলে নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা এবং পরিণত অবস্থায় এরা ফুসফুসের সাহায্যে শ্বাসন কার্য চালায়। সো যদি কখনো আসে ব্যাঙকে কেন উভয়চর প্রাণী বলা হয় বা উভয়চর প্রাণী কাকে বলা হয় উদাহরণসহ ব্যাখ্যা করো, তখন এখান থেকে এই পর্যন্ত তোমাকে দিতে হবে। টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত। সো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনগুলো হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত। এরা বুকে ভর দিয়ে চলে। এদের বৈশিষ্ট্য হচ্ছে বুকে ভর দিয়ে চলে, আঙুলে নখ থাকে, ডিম পাড়ে। তারপরে কি বলছে দেখো, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহে পালক দিয়ে আবৃত থাকে। পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে। উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না। পাখি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। সো এরপরে আমরা দেখি, দেখো এখানে বলছে যে বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষও এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। নিচের ছকে তোমার বিজ্ঞান খাতায় একে পূরণ করো। প্রতিটি প্রাণীর নিচের 3টি বৈশিষ্ট্য যে কোনো একটিতে টিক দাও। রুই মাছে আইস থাকে, তাই রুই মাছের কলামে আইসের জায়গায় টিক দিবে। অর্থাৎ এই যে এই ছকটা তোমরা পূরণ করতে পারো যে কী কী বৈশিষ্ট্য রয়েছে। সো এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম? জীব নাড়াচাড়া করে, পুষ্টি, প্রজনন, শোষণ, অনুভূতি, অভিযোজন ও মানে বৈশিষ্ট্যগুলো আর কি। জীবজগতে 5টি রাজ্য আমরা সেটা শিখলাম। তারপর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ যেমন সমাঙ্গ উদ্ভিদ, মস, ফার্ন, আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। সো এই অধ্যায়ে আমাদের আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ের আজকে আমরা তোমাদের 18 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম। 15 থেকে 15, 16, 17, 18 4টা পৃষ্ঠা আমরা পড়ালাম। সো আশা করি এটা ছিল হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখা হবে এই অধ্যায়ের অনুশীলনী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে, অর্থাৎ তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।